বউয়ের অভিমান যে একটুও কমেনি তা ভালোই বুঝলো। তবুও ছেড়ে দিল মেয়েটাকে। আপাতত তার সাথে যেতে রাজি হয়েছে, এটাই অনেক। বউয়ের প্রথম অভিমান না হয় ধীরে সুস্থে ভাঙানো যাবে। ভাবতেই বউয়ের যাওয়ার পানে তাকিয়ে আলতো হাসল রুদ্ধ। রায়ার রুম থেকে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে পা থেমে গেল অদ্রিজার। দুপা এগিয়ে ননদের রুমের সামনে দাঁড়িয়ে দেখলো রুমটা বাইরে থেকে লক করা। তার মানে লোকটা রাগ কিংবা যা কিছুই হোক, ফোনকে সর্বদা দূরে রাখে। বিষয়টি খারাপ লাগলো না তার কাছে। তাহলে তার উপর রাগ দেখানোর কি? শুধুমাত্র সে আজ্ঞা পালন না করে কফি নিয়ে নিচে গিয়েছিল বলে? তার মানে লোকটার কথা অমান্য করলেই বুঝি এমন রেগে যায়? কিন্তু সে কি আর ইচ্ছে করে করেছে নাকি এসব? আপাতত বেশি না ভেবে ননদের রুমের দরজাটা খুলে দিল। দরজা খোলা পেতেই রুম থেকে রায়া আর ঈশানী হুড়মুড় করে বেরিয়ে এলো। ভাবিকে সম্মুখে দেখে ঈশানী ব্যতিব্যস্ত স্বরে জানতে চাইলো, নিচে কি হয়েছে ভাবি? ভাইয়া রেগেছিল বুঝি? অদ্রিজা আলতো হাসার চেষ্টা করলো। তেমন কিছু হয়নি, ওই একটু রেগেছিল আর কি। ঈশানীর বিশ্বাস হলো না, কারণ সে তার ভাইয়ের রাগ জানে। আর যে চিৎকার করে কথা বলছিল তাতে স্পষ্ট যে খারাপ কিছু ঘটেছে। আর ভাই রেগেও গিয়েছিল তা স্পষ্ট। রায়ার হঠাৎ চোখ পড়ল অদ্রিজার মুখে। রায়ার সামনে এগিয়ে ভাবির মুখে হাত দিয়ে বিচলিত হয়ে শুধালো, তোমার গালে কি হয়েছে ভাবি? কেউ মেরেছে বুঝি? অদ্রিজা লজ্জা পেল। যদিও লোকটা সেভাবে মারেনি, তবুও কেমন খারাপ লাগলো বিষয়টি ভেবে। তার উপর সবাই বুঝে যাচ্ছে। অদ্রিজা মুখ লুকিয়ে ননদের সামনে থেকে সরে যেতে যেতে আওড়ালো, ও কিছু না, এমনিতেই গালটা লাল হয়ে গেছে। বলেই দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। রায়া ভাবির কথায় কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও ঈশানী যেন সব স্পষ্ট বুঝে গেল। মেয়েটার বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। অদ্রিজা নিচে আসতেই দেখতে পেল হলরুম পুরো ঝকমক করছে। কেউ হয়তো বুঝতেই পারবে না যে কিছু মুহূর্ত পূর্বে এখানে কি তাণ্ডব বয়ে গেছে। কিছুক্ষণের ভেতর হয়তো নতুন টিভি আর প্রয়োজনীয় জিনিসগুলো চলে আসবে বাড়িতে। হলরুম এখন আর কেউ নেই। অদ্রিজা কিচেন পর্যন্ত হেঁটে আসতেই চোখে বিঁধল দণ্ডায়মান শাশুড়ি মাকে। কাছে এসে দাঁড়াতেই নূরজাহান বেগম ঘুরে তাকালেন পুত্রবধূর পানে। অদ্রিজার মুখে লাল দাগ ওনার নজর বহির্ভূত হলেন না। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে আওড়ালেন, ছেলেটার রাগের ফল স্পষ্ট ফুটে আছে তোমার মুখে। তার রাগ থেকে তোমার মুক্তি হবে না, এটা আমি জানি। যখন রেগে যায় তখন তার নিজেরও হুঁশে থাকে না। তোমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলার অধিকার আমার নেই। শুধু বলবো একটু মানিয়ে নিও। আর রুহানির হয়ে আমি সরি বলছি, তুমি কিছু মনে করো না। শাশুড়ি মাকে ক্ষমা চাইতে দেখে অদ্রিজা লজ্জিত বোধ করলো। নত মস্তকে বলে উঠল, ক্ষমা চাইতে হবে না আম্মু, আমি কিছু মনে করিনি। আপ- আ- আপনাকে একটা কথা বলার ছিল আম্মু। নূরজাহান বেগম স্বাভাবিক কণ্ঠে বললেন, নির্বিঘ্নে বলে ফেলো কি বলতে চাও। আমি কয়েকদিনের জন্য বাবা বাড়ি যেতে চাই, যাবো আম্মু? নূরজাহান বেগম বিস্ময় চোখে তাকালেন বৌমার পানে। বাবার বাড়ি যাবে সে ঠিক আছে, কিন্তু আজকের দিনে কেন? কোথাও ছেলেটার ব্যবহারে রেগে যায়নি তো? তিনি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করলেন, কোথাও তুমি আমার ছেলের উপর রাগ করে চলে যেতে চাইছো না তো? শাশুড়িকে উৎকণ্ঠা হতে দেখে চাপা হাসলো অদ্রিজা। শাশুড়ির চিন্তা কমাতে বলে উঠল, আপনার ছেলেই বলেছে ঘুরে আসতে, তাই আপনার কাছে পারমিশন নিতে এলাম। যাক, ছেলেটার উপর রেগে যায়নি দেখে স্বস্তি পেলেন নূরজাহান বেগম। ছেলে বলার পরেও ওনার থেকে পারমিশন চাইতে এসেছে দেখে ভালো লাগলো। আলতো হেসে বলল, ঠিক আছে, যাও তাহলে। তবে বেশি দিন থেকো না কিন্তু। অদ্রিজা মাথা নেড়ে সায় জানালো। শাশুড়ির সম্মতি পেয়ে পুনরায় রুমে ফিরে এলো অদ্রিজা। দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই দুজোড়া নয়ন যুগল এক হলো। অদ্রিজা সেদিকে ধ্যান না দিয়ে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। বিছানায় নিশ্চুপ বসে থাকা রুদ্ধ তা দেখে হতাশ হলো। অদ্রিজা কাবার্ডের দিকে এগিয়ে অগ্রসর হতে আওড়ালো, আম্মু যাওয়ার পারমিশন দিয়েছে, কখন যাবেন আপনি? যাক, মেয়েটা অন্তত কথা বলেছে তার সাথে, ভেবে স্বস্তি নিয়ে জবাবে বলল। অদ্রিজা চুপচাপ পোশাক গুছিয়ে লাগেজে ভরতে শুরু করলো, কিন্তু কতগুলো নিবে বুঝতে না পেরে পুনরায় শুধালো, কতদিন থাকতে দেবেন আমার? কতদিন? কথাটা শ্রবণ হতেই রুদ্ধ চোখ তুলে অবাক দৃষ্টিতে তাকালো বইয়ের পানে। বিড়বিড় করে উঠল, আমার সাথে বিকেলে ফিরে আসলে ভালো হয়।
অদ্রিজা স্বামীর পানে তাকিয়ে দেখল না, তবে লোকটার জবাব না পেয়ে আস্তে করে বলল, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আপনার যতদিন ইচ্ছা ততদিন থাকেন বেবিজান, শুধু মাঝে মাঝে আমার সাথে একটু ফোনে কথা বলেন অন্তত। অদ্রিজা শুনল, তবে জবাব দিল না। রুদ্ধ ছোট ছোট চোখ করে বউয়ের পানে তাকিয়ে থেকে তার কার্যকলাপ দেখতে লাগলো। অদ্রিজা নিজের পোশাক গুছিয়ে রেখে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর শাড়ি পরে বের হলো। তারপর কোনো রকমে নিজেকে সজ্জিত করে নিল। বিয়ের সময় কেনা মেকআপ থেকে কিছুটা মুখেও মেখে নিল, আজ যাতে স্বামীর দেওয়া প্রথম চিহ্ন ভুল করেও তার মা বাবার সামনে ফুটে না ওঠে। কাজ শেষ হতেই স্বামীর পানে ঘুরে তাকিয়ে নতমস্তকে বলে উঠল, আমি রেডি। সে কি অন্ধ নাকি? সে তো ঠিকই দেখছে সব, তবুও কেন এত ফর্মালিটি দেখাতে হবে? বউ তার দিকে ফিরে তাকাচ্ছে না দেখে রাগ হলো, সাথে বিরক্ত। এই যে মেয়েটাকে শাড়িতে সুন্দর লাগছে, তার তো ইচ্ছে হচ্ছে অন্য স্বামীদের মতো বউয়ের প্রশংসা করতে, কিন্তু মেয়েটাকে দেখো, সারাক্ষণ তার থেকে দূরে দূরে পালিয়ে বেড়ায়। আর আজ তো সে নিজের হাতেই সব শেষ করে ফেলেছে। ভাবতেই নিজের ওপর রাগ করে বিছানা থেকে নিজের ফোনটা নিয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে বউয়ের গুছিয়ে রাখা লাগেজটা নিয়ে রুম থেকে বের হতে হতে বিরক্ত স্বরে বিড়বিড়ালো, মেয়ে মানুষ রাগ দেখানো তো সেরা, আর বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে সবকিছু রকেটের গতিতে সেরে ফেলে। উফ, বিরক্তিকর। অদ্রিজা স্বামীর বিড়বিড়ানো কথাগুলো শুনলো কি না বোঝা গেল না, তবে স্বামীর পিছু পিছু সেও পথ চলতে শুরু করলো। নিচে সে শাশুড়ি আর ননদদের দেখতে পেল। ভাবি চলে যাচ্ছে দেখে রায়া আর ঈশানীর মন খারাপ হলো। কয়েকটা দিন আর তাদের আড্ডা দেওয়া হবে না। অদ্রিজারও কিছুটা খারাপ লাগলো, তবে বাবা মায়ের কাছে যেতে পারছে বিধায় সেই কষ্টটা খুশি নিচে চাপা পড়লো। সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীর গাড়িতে চেপে বসলো। রুদ্ধ লাগেজটা জায়গা মতো রেখে এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কালো রঙের মার্সিডিজ গাড়িটা এসে স্থির হলো এহসান বাড়ির ছোট্ট গেটটার সম্মুখে। গাড়ির ভেতরে তখনও নীরবতার ঢল। দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রুদ্ধ গাড়ির ডিকি থেকে লাগেজটা বের করে নিয়ে অদ্রিজার সম্মুখে গিয়ে নিজের স্থান দিল। তাকালো বউয়ের মুখপানে। অদ্রিজাও মুখ উঁচিয়ে তাকালো এবার। নজরে নজর পড়লেও এবার তা সরালো না। রুদ্ধ বোধহয় বুকের ভেতরটা খালি হতে শুরু করলো। কাতর গলায় জিজ্ঞেস করলো, কতদিন থাকবেন আপনি? অদ্রিজা কিছুটা অবাক হলো। এই তো তখন বলল যতদিন ইচ্ছে থাকে, তো এখন আবার এই প্রশ্ন জিজ্ঞেস করছে। স্বরে যেন লোকটার অনুষ্ঠ ব্যথা লুকিয়ে আছে। বুঝেও কোনো রিয়াক্ট করলো না অদ্রিজা, কেবল জবাব দিল, তখন তো বললেন আমার যতদিন ইচ্ছে থাকতে, ভেবেছি 10-12 দিন থাকবো। জবাব শুনে রুদ্ধ যেন মাথা চক্কর দিয়ে উঠল। বউটা যাতে একটু খুশি হয় তাই কথার কথা বলে ফেলেছে, তাই বলে বউটা তার এতদিন থাকবে? শুষ্ক ঢোক গিলে বোকা হেসে আওড়ালো, একটু বেশি হয়ে গেল না? না মানে আপনার ক্লাস আছে তো। যে লোকটা তখন তার গাল চেপে ধরতে দ্বিধাবোধ করেনি, সেই মানুষটা এখন তার সামনে ভেজা বেড়ালের মতো প্রতিক্রিয়া করছে। এতে কি তার হাসি পাওয়া উচিত, নাকি লোকটার অপরাধ বোধের কারণে তার খারাপ লাগা উচিত? মনে মনে ভাবলেও কিন্তু মুখে কোনোরূপ প্রতিক্রিয়া ফুটিয়ে তুলল না অদ্রিজা। জবাবে ছোট করে আওড়ালো, এই কদিন এইখান থেকে ইউনিভার্সিটিতে যেতে চাই। রুদ্ধ যেন আর বলার মতো কিছুই খুঁজে পেল না। হতাশ শ্বাস ফেলে লাগেজটা ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আসছি আমি। লোকটা কি ভেতরে যাবে না ভাবতেই তড়িঘড়ি শুধালো, আপনি ভেতরে যাবেন না? আম্মু জানতে পারলে খারাপ লাগবে তো তার। আপনাকে নিতে আসবো, তখন যাব। এখন আমার কাজ আছে, আম্মুকে বুঝিয়ে বলবেন। অদ্রিজার খারাপ লাগলেও কথা বাড়ালো না। লাগেজটা নিয়ে উল্টো ঘুরে ঘরের দিকে এগিয়ে গেল। রোদ নির্নিমেষ তাকিয়ে রইল সেদিকে। অদ্রিজা দু পায়ে এগিয়ে যেতেই রুদ্ধ কেমন করে ডেকে উঠল। হ্যাঁ বেগম যান। এই ডাক যেন অদ্রিজার অন্তঃস্থলে গিয়ে আঘাত করে। ডাকটায় যেন হাজারো আবেগ আর অব্যক্ত ভালোবাসা লুকিয়ে আছে। ডাকটাই যথেষ্ট অদ্রিজার পদযুগল স্থির করে দিতে। বুকের কম্পন লুকিয়ে অদ্রিজা মাথা ঘুরিয়ে স্বামীর পানে তাকালো। বউকে ফিরে তাকাতে দেখে রুদ্ধ অপরাধী কণ্ঠে বলল, আপনার স্বামী খুব করে সরি বেগম যান, দয়া করে রাগ করে থাকবেন না, কিংবা তাকে ভয় পাবেন না। প্রয়োজন একটু বেশি মিস করবেন আমাকে। দেখবেন একটা চাতক পাখির মতো করে ছুটে আসবে এই বান্দা। অভিমান ভুলে দ্রুত আমার কাছে ফিরে আসুন। ওয়ান্স এগেইন সরি, বাই। বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না। পুনরায় গাড়িতে চড়ে তৎক্ষণাৎ গাড়ি ছুটিয়ে সেখান থেকে বিদায় নিল।
অদ্রিজা বিস্মিত চিত্তে স্থির দাঁড়িয়ে রইল। লোকটা কি তার কাছে ক্ষমা চাইলো, নাকি তাকে অশান্ত করে রেখে গেল? অভিমান ভোলাতে এত কঠিন শব্দের ভান্ডার খুলতে কে বলেছে তাকে? লোকটা কি বোঝে না এতে তার দুর্বল হৃদয়টা আরো দুর্বল হয়ে পড়ে আজকাল? যতক্ষণ গাড়িটা চোখের আড়াল না হলো ততক্ষণই তাকিয়ে রইল অদ্রিজা। আড়াল হতেই ঠোঁটের কোণে ফুটে উঠল এক সূক্ষ্ম হাসি। পরক্ষণে ঘুরে ভেতরের দিকে এগিয়ে গেল। কলিং বেল বাজাতেই সেকেন্ড 30 বাদে দরজা খুললেন তমালিকা বেগম। ব্রাহ্মকে মেয়েকে দেখে আপ্লুত হলেন। সেই যে রিসেপশনের পর একদিন এসে থেকে গেল মেয়েটা, যাওয়ার সময় একটু বলেও গেল না, আর এতদিন বাদে মেয়েটাকে দেখলো। যতই সতীনের মেয়ে হোক, লালন পালন তো করেছেন তিনি। নরম মেয়েটার প্রতি ওনার মায়াও বড্ড। হয়তো প্রকাশ করতে পারেন না সর্বদা, কিন্তু ভালো ঠিকই বাসেন। অদ্রিজা মাকে দেখতেই নিজে জড়িয়ে ধরল। তমালিকা বেগম খুশিতে আপ্লুত হয়ে নিজেও এক হাতে মেয়েকে জড়িয়ে নিয়ে শুধালো, এতদিন বাদে আমাদের কথা মনে পড়লো বুঝি? কেমন আছিস? একা একা এসেছিস, সাহস হলো আসার? অদ্রিজা আলতো হেসে জবাব দিল, ভালো আছি, তোমরা কেমন আছো? আর আমি একা আসিনি আম্মু, তোমার জামাই নামিয়ে দিয়ে গেল আমায়। জামাই এসেছিল শুনতেই তমালিকা বেগম মেয়েকে ছেড়ে দিয়ে বিস্ময় কণ্ঠে বললেন, তাহলে জামাইকে ভেতরে নিয়ে আসিসনি কেন? এটা কি হলো? ছেলেটা কি মনে করলো? বলেছে আমায় নিতে এসে থাকবে, তখন এখন কাজ আছে ওনার। মেয়ের কথা শুনে তমালিকা বেগম আর কিছু বললেন না। মেয়ের লাগেজটা নিয়ে ভেতরে এলেন মেয়েকে নিয়ে। আজ শুক্রবার বিধায় আরব সাহেবও বাড়িতেই আছেন। বসার ঘরে বসে টিভিতে নিউজ দেখছিলেন। কেউ এসেছে বুঝতে পেরে ঘুরে তাকিয়ে মেয়েকে দেখে খুশি হলেন। উঠে এসে মেয়েকে আগে বুকে জড়ালেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগী স্বরে শুধালেন, কেমন আছো আম্মু? ও বাড়ির সবাই ভালো আছে তো? অদ্রিজা এতদিন বাদে বাবাকে পেয়ে আবেগী হয়ে উঠল। বিড়াল ছানার মতো বাবার বুকে লিপ্টে থেকে জবাব দিল, সবাই ভালো আছে আব্বু, তুমি ভালো আছো তো? এখন আর খারাপ থাকার কারণ আছে বলো? ভীষণ ভালো আছি আমি। তমালিকা বেগম জানেন মেয়ে এখন তার বাবার সাথে অনেকটা সময় বসে কাটাবে, তাই নিজেই মেয়ের রুমে লাগেজটা রেখে এসে খাবারের আয়োজন করতে ছুটলেন। অদ্রিজার আরাফ সাহেব বসার ঘরে সোফায় বসে রইলেন গল্পে মত্ত হয়ে। বিকালের আগমন হতে চলেছে, সবে সূর্যের তেজ কিছুটা কমতে শুরু করেছে। তমাল এতক্ষণ বাড়িতে ছিল, রুম থেকে বের হলো কোথাও যাবে বিধায়। রুম পেরিয়ে বসার ঘর পর্যন্ত আসতেই বোনকে নজরে পড়ল। সে সেখানেই স্থির দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। গল্পরত বাবা মেয়ের পানে কি দেখলো সেই জানে, তবে চোখে মুখে কোথাও যেন একটা কষ্টের ছাপ স্পষ্ট ফুটে উঠল। পরক্ষণে মাথা থেকে সমস্ত ভাবনা সরিয়ে দিয়ে পা বাড়ালো সেখান থেকে যাওয়ার জন্য। শুধু যেতে যেতে বোনের উদ্দেশ্যে বলে উঠল, ওই বড় লোকের ঘর নি, কেমন আছিস? ভালো না বাসলেও বড্ড মিস করেছি রে তোকে। ভাইয়ের কথায় অদ্রিজা তড়াক করে ভাইয়ের পানে তাকালো। হঠাৎ মনে পড়লো ছেলেটা তার স্বামীর থেকে টাকা নিয়েছিল, তার সাথে খারাপ ব্যবহার করবে না বলে, সেই জন্যই কি এসব বলল? সে যাই হোক না কেন, তবে ভাইয়ের হালকা ঠাট্টা মিশ্রিত এই শান্ত স্বরের বাক্যগুলি শুনে অদ্রিজার হৃদয়ে যেন বরফ করল। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে তাকিয়ে রইল। তমালও থেমে বোনের চোখে চোখ রাখলো। হয়তো বোনের ভালো লাগাটুকু সেও অনুভব করতে পারল, কিন্তু তা বোধ হয় তার আর সহ্য হলো না। তাই ভ্রু নাচিয়ে অধরকণে হাসি ফুটিয়ে বলে উঠল, তোকে নিয়ে ঝগড়াটা ঠিক মতো করতে যে পারিনি। অদ্রিজের হাসিটা নিভে গেল এক লহমায়। তার তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ভাইটা মন থেকে তার পরিস্থিতি জানতে চাইছিল। তবুও হাসিটাকে পুরোপুরি বিলীন হতে না দিয়ে স্বভাব সুলভ কণ্ঠে আওড়ালো, ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? প্রশ্ন শুনতেই তমাল পুনরায় হাঁটতে শুরু করলো। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে ছোট্ট করে জবাব দিয়ে গেল, তোর অভদ্র ভাইয়া সর্বদা বিন্দাস থাকে। অদ্রিজা ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর পুনরায় বাবার বুকে মুখ লুকিয়ে পড়ে রইল। যত সময় থাকতে ইচ্ছে হলো। আরব সাহেব মেয়ের মনের অবস্থা বুঝে মেয়েকে আরও কিছুটা যত্নের সহিত আগলে নিলেন। পরিবারের অশান্তির বিষয়ে ঘুণা করেও বুঝতে দিলেন না। যদিও এমন অশান্তি মেয়েটা থাকাকালীনও অনেক সৃষ্টি হয়েছে, কিন্তু এখন মেয়েটাকে জানিয়ে তার মনটা খারাপ করে দিতে চাননি তিনি। বাম হাতে একটা ঘড়ি পেঁচিয়ে নিয়ে ডান হাতে সুন্দর একটা ব্রেসলেট জড়িয়ে নিল। কানে ছোট্ট একজোড়া দুল পরে ঠোঁটে হালকা লিপস্টিকে রাঙিয়ে তুলল মেয়েটা। একটা পাকিস্তানি 3 পিস পরে গলায় তার ওড়নাটা ঝুলিয়ে নিল। কেশগুলো সুন্দর করে আঁচড়ে নিয়ে শেষ একবার দর্পণের মাঝে নিজেকে দেখে নিল। মুচকি হেসে নিজের পার্স
আর মোবাইলটা নিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে এলো। তার মা বোধহয় রুমে বা অন্য কোথাও আছে, বাবা বাড়িতে নেই। তবে নিচে আসতেই সম্মুখে নিজের দাদিকে বসে থাকতে দেখে শয়তানি হাসি হেসে দাদির কাছাকাছি এগিয়ে গেল সে। দাদি তার পানে তাকাতেই নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে শুধালো, এই বুড়ি কও দেখি তোমার নাতনিকে কেমন লাগতাছে? প্রিয় হয়েও অপ্রিয় নাতনির মুখে এমন প্রশ্ন শুনে খাদিজা বেগম তেজসা কণ্ঠে জবাবে বললেন, কেমন দেহায় তা পরে কইতাছি, আগে ক এখন তুই সাইজা গুজা কনে যাইতাছস? প্রিয়তা জানতো সে এমনই জবাব পাবে, তাই রাগ বা বিরক্ত না দেখিয়ে বলল, এমন জোয়ান মাইয়া একা একা কই যাইতে পারে বুঝো না বুড়ি? যাচ্ছি তোমার নাচ জামাইয়ের সাথে দেখা করতে। এখন বলো কেমন দেখাচ্ছে আমাকে? খাদিজা বেগম নাতনিকে ভালো করে পরখ করে কিছুটা মজা আর কিছুটা রাগত্ব স্বরে বললেন, শোন, তোরে একখান বুদ্ধি দিই, যদি কোনো পলায় তোরে পছন্দ কইরা লায় তাহলে তুই ওইখান থাইকা ভাইগা যাস। এত বড় দামরি মাইয়া হইছস কিন্তু এখনো বিয়া হইল না। তুই জানস তোর বয়সে আমার ছেলে মানে তোর বাপের বিয়ার বয়স হয়েছিল? দাদির কথা শুনে প্রিয়তা অবাক হওয়ার ভান করে বলল, সত্যি বলছো? তুমি তো তখন বাচ্চা ছিলা, তাহলে আমার তাদের সাথে তোমার কেমনে কি? হ্যাঁ, তার মানে তোমার তো সেই জোর ছিল বুড়ি। নাতনির কথা বুঝতে পেরে খাদিজা বেগম কিছুটা লজ্জা পেলেন, গর্বের সহিত বলে উঠলেন, আমাকে সময় এত সারেলা খাবার খাইতাম না তো, তাই তোরা কি জানি কস। ও মনে পড়ছে, স্ট্রোমিনা, আমাকে স্ট্রোমিনা মেলা বেশি ছিল। আর তোদের এই সারের খাবার খাইতে খাইতে এমন দুর্বল হইছস যে এই বয়সে বিয়া দিলে বাচ্চা হলনের সময় বাবা গো মা গো কইয়া কাইন্দা পড়বি আমি নিশ্চিত। খাদিজা বেগমের বেফাস কথা শুনে প্রিয়তা খুক খুক করে কেসে উঠল। এখানে আর দাঁড়াতেই ইচ্ছে হলো না। ব্যস্ত পায়ে সেখান থেকে চলে যাওয়ার পূর্বে রাগত্ব স্বরে বলে উঠল, বুড়ি মুখ সামলাইয়া কথা কও, নির্লজ্জ বুড়ি, যত সব। বলেই সেখান থেকে কেটে পড়ল প্রিয়তা। পেছন থেকে খাদিজা বেগমও উচ্চ আওয়াজে বলে উঠলেন, তুইও মুখ সামলাইয়া কথা কস এমরি, আর সন্ধ্যার আগে বাড়ি ফিরবি কইয়া দিলাম। প্রিয়তা দাদির কথা শোনার প্রয়োজন মনে করলো না। বাইরে এসে কিছু দূর এগিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে রইল। তখনই কিছুটা দূর থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। প্রিয়তা মাথা ঘুরিয়ে গাড়ির পানে তাকালো। গাড়িটা চেনা চেনা মনে হলো। চিনতে পেরেই অবাক হয়ে দৌড়ে গাড়ির নিকটে এগিয়ে গেল। গাড়ির কাছাকাছি আসতেই ভেতর থেকে দরজাটা খুলে দিল রৌনক। প্রিয়তা দ্রুত গাড়িতে চড়ে বসে রাগত্ব স্বরে বলে উঠল, ওই আপনি গাড়ি নিয়ে এখানে কেন এসেছেন? বলেছিলাম তো আমি চলে যাব। রৌনক এ প্রশ্নের জবাব না দিয়ে নিজে শুধালো, সবসময় এত রাগ নিয়ে থাকো কেন? হ্যাঁ, আর আসতে এত দেরি হলো কেন? জানো কতক্ষণ অপেক্ষা করেছি? প্রিয়তা তেমন একটা পাত্তা দিল না। সিট বেল্ট সুন্দর করে বেঁধে সিটের সাথে শরীর এলিয়ে দিয়ে আওড়ালো, তা আপনাকে কি আমি বলেছি আমার জন্য অপেক্ষা করতে? বলিনি তো, তাই দোষ আমার নয়। আর আমার সতীনের সাথে কথা বলতে বলতে দেরি হয়েছে বের হতে। প্রিয়তার কথা শুনে রৌনক অবাক কণ্ঠে আওড়ালো। সতীন? ছেলেটা কিছু না বুঝে অবাক হয়েছে তা বুঝতে পেরে আলতো হাসলো প্রিয়তা। হাস্যবদনে বলে উঠল, হ্যাঁ, আমার স্বামীর দ্বিতীয় বইয়ের মতো বিহেভ করে সে, মানে আমার দাদি, তাই মাঝে মাঝে সতীন বলি। আর আপনার স্বামীটা কে ম্যাম? হয়নি, তবে কিছুদিন পর হবে। বলেই হেসে দিল প্রিয়তা। প্রিয়তার বাচ্চা মশারের কথা শুনে রৌনকও কিছুটা হেসে গাড়ি স্টার্ট দিয়ে ছুটে চলল বিকেলটা স্মৃতিময় করে তোলার জন্য। অনেকটা পথ আসার পর প্রিয়তা স্বাভাবিক স্বরে শুধালো, তা আজ হঠাৎ দেখা করতে বলার কারণ? রৌনক ড্রাইভিংয়ের মাঝে প্রিয়তাকে একবার দেখে নিল, পরক্ষণেই সম্মুখে তাকিয়ে জবাব দিল, এমনি ইচ্ছে হলো তাই। কোনো সমস্যা তোমার? এই পর্যায়ে প্রিয়তা কিছুটা ভাবুক হলো। সত্যি বলতে 2 দিন বাদে বাদে আপনার সাথে এমন ঘোরাফেরা আমার ভালো লাগছে না। আমার মনে হয় আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। কারণ যাই হোক, কিন্তু আমি নিজেই চাই না আমাদের এই নামহীন সম্পর্কটা এগিয়ে যাক। হঠাৎ এমন একটা কথা শ্রবণ হতে গাড়ির গতিটা যেন কিছুটা স্লোথ হয়ে এলো। হঠাৎ এমন কথার কারণ কি? মেয়েটা কি তার সাথে আনকমফোর্ট ফিল করছে?
তবে এটা ঠিক, তাদের সম্পর্কটা এখনো নামবিহীন, না বন্ধুত্ব, না প্রেমিক প্রেমিকা, আর না তো অন্য কোনো নামই নেই। তার তো কেবল মেয়েটাকে কিংবা মেয়েটার সাথে সময় কাটাতেই ভালো লাগে। সেই ভালো লাগাটা হয়তো আরো গভীর হয়েছে, কিন্তু মেয়েটা এমন কথা কেন বলছে? ভাবনা উদয় হতেই তা মুখে প্রকাশ করে শুধালো। হঠাৎ এমন কথা বলছো কেন? প্রিয়তা ঘুরে তাকালো রোনাকের পানে, বুঝধারের মতো আওড়ালো। একটা যুবক যুবতী হচ্ছে পেট্রোল আর আগুনের মতো, পাশাপাশি অনেক সময় থাকলে একটা সময় ঠিক ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি সেই রিস্ক নিতে চাই না। আমি জানি না আপনার মনে কি আছে, কিন্তু আমি আপনাকে কখনোই সেই নজরে দেখতে পারবো না। স্টিয়ারিং ধরা হাতটা শক্ত হয়ে এলো রোনাকের। প্রিয়তার পানে তাকিয়ে দেখলো না, মনোযোগী হয়ে ড্রাইভিং করতে করতেই ছোট করে শুধালো। আমাকে কি তোমার পছন্দ নয়, তাই এমন ডিসিশন? প্রিয়তা হালকা হেসে বলল, ঠিক বলেছেন, আপনাকে আমার পছন্দ নয়। আই থিঙ্ক এতটুকু কারণেই যথেষ্ট আমাদের আর এগিয়ে না যাওয়ার জন্য। রোনাক হঠাৎ করেই গাড়ির স্পিড বাড়িয়ে দিল। জানতে চাইলো না তাহলে এতদিন কেন তার সাথে ঘুরেছে। মনে মনে ভেবে নিল হয়তো আত্মীয় বলেই ইগনোর করতে পারেনি মেয়েটা। মুখটাকে স্বাভাবিক রেখে উচ্চারণ করলো রোনাক। ঠিক আছে, আজ বিকালটা না হয় এই অপছন্দের মানুষটার সাথেই কাটাও, এতে সমস্যা নেই তো? না। ছোট্ট এক জবাবের বিপরীতে দুজনেই নীরব হয়ে রইল। প্রিয়তার হঠাৎ কিছু স্মরণ হতেই নীরবতা ছিন্ন করে বলে উঠল, সেই দিনের বাজি হেরে যাওয়ায় আপনি আমার কাছে কিছু পান, তা বললেন না তো কি চান আপনি? রোনাক গাড়ির স্পিড কমালো না, না তো এবারেও মেয়েটার পানে ঘুরে তাকালো। নিজের রাগ হচ্ছে নাকি মেয়েটার সাথে আর দেখা করতে পারবে না ভেবে খারাপ লাগছে, তা নিজেই বুঝলো না। শুধু মনের ভেতর অন্যরকম ঢেউ প্রবাহিত হচ্ছে। এটা ঠাউর করতে সক্ষম হলো। তা পাত্তা দিতে চাইলো না ছেলেটা, কিন্তু পাত্তা না দিয়েও থাকতে ব্যর্থ হলো। নিজের অবস্থা নিজের মাঝে নিহিত রেখে কেবল শুকনো মুখে জবাবস্বরূপ আওড়ালো, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে চেয়ে নেব, শুধু স্মরণে রেখো এটা, তাহলেই চলবে। নিজের কক্ষে বসে আছে অদ্রিজা। রাতের ডিনার সেরেই সবাই যার যার কক্ষে গিয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে। শুধু সেই জেগে, ঘুম ধরা দিচ্ছে না চোখে, মনও মানছে না কেন জানি। খুব করে কাউকে মনে পড়ছে এখন। লোকটার উপর যেমন অভিমান হয়েছিল, তেমন কোনো কারণ ছাড়াই সেই অভিমান ভেঙে চুরমার হয়ে গেছে। লোকটা কাল রেখে যাওয়ার পর আর একটা ফোন পর্যন্ত করেনি। এতে তার আরও বেশি অভিমান হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এই যে লোকটার অভাবে সে রুমে আলোকিত করে একাকী বসে আছে, কিন্তু লোকটা পাশে থাকলে তো অন্ধকারের মাঝে তার বুকে মাথা রেখে ঘুমাতে পারতো। সে তো স্বাভাবিকভাবে কোনো ছেলের সাথেই কথা বলতে পারে না, সেখানে এখন ওই লোকের সান্নিধ্যে যাওয়ার জন্য এত ছটফট কেন করছে মন তার? আর ওইদিকে পাষাণ লোকটা তার কাছে একটা ফোন করারও সময় হলো না। খুব তো বলেছিল অন্তত ফোনে যেন কথা বলে, কিন্তু নিজেই তো ভুলে গেছে। ভাবতেই মন খারাপ হয়ে গেল অদ্রিজার। বলেছিল 10-12 দিন থাকবে এখানে, কিন্তু একটা দিন যেতেই ফিরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আচ্ছা, সে কি এই মাত্র 2 মাসের মধ্যেই লোকটার উপর নির্ভর হয়ে পড়েছে? লোকটা কি তার অভ্যেসে পরিণত হয়েছে? হয়তো, আবার হয়তো না, কিন্তু সত্যি এটাই, সে এখন বড্ড মিস করছে মানুষটাকে। এতটাই মিস করছে যে চেয়েও আর অভিমান করতে পারছে না লোকটার উপর। শুধু অপেক্ষায় আছে কখন লোকটা তার কাছে ফোন দিবে, কিন্তু নিজে ভুল করেও ফোন দেওয়ার চেষ্টা করলো না। অভিমান না থাকলেও লোকটা বুঝুক যে সে এখনো অভিমান করে আছে। অদ্রিজা আর বসে থাকতে সফল হলো না। মন খারাপ নিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল। ভাবলো লোকটার কথা আর ভাববে না, কিন্তু সেই মন জুড়ে শুধু লোকটারই চিন্তা চেতনা চলতে থাকলো। নিজস্ব পুরুষটাকে স্মরণ করতে করতেই একটা সময় ঘুমিয়ে পড়লো মেয়েটা। নিজের কাজকর্ম শেষ করে বাসায় ফিরল মাত্রই। রুমে ফিরে আসার কোনো তাড়া নেই আজ নিজের মাঝে। ধীর পায়ে হেঁটে এসে রুমে প্রবেশ করলো। রুমটা আলোকিত হয়ে আছে, কিন্তু রুম জুড়ে কারোর অস্তিত্ব খুঁজে পেল না। এতে বুকের ভেতর ফাঁকা ফাঁকা মনে হলো, অস্থির অস্থির মনে হলো। একটা দিনই তো হয়েছে, মাত্র গিয়েছে মেয়েটা, এতেই এত খারাপ লাগছে। কাজের চাপে আর মেয়েটাকে ফোন পর্যন্ত করেনি সে। এতে কি মেয়েটার অভিমান আরও গাঢ় হয়েছে, নাকি মেয়েটার কোনো ফারাকই পড়েনি সে কল করায় আর না করায়? মেয়েটা কি একটুও মিস করছিল তাকে, নাকি মা বাবাকে পেয়ে ভুলে গেছে তার একটা জলজ্যান্ত স্বামী আছে যে এখন তার অভাবে তড়পাচ্ছে? রুদ্র জোরে একটা শ্বাস নিজের ভেতর টেনে নিল।
হাতের ঘড়িটা খুলে রেখে ফোনটাও ড্রেসিং টেবিলের সম্মুখে রেখে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কাল রাতে বাড়িতেই ফেরেনি সে, শেষ রাতটুকু কাটিয়েছিল নাসিমের সাথে। কাল মেয়েটার জন্য মন পড়লেও আজ যেন বেশি একাকিত্ব ফিল হচ্ছে। ওয়াশরুমে গিয়ে শরীরে জড়ানো পাঞ্জাবিটা খুলে ছুঁড়ে ফেলে ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে গিয়ে দাঁড়ালো। ঠান্ডা পানির ধারা এসে তার পেশিবহুল শরীরটা সিক্ত করে দিতে সক্ষম হলেও মন ঠান্ডা করতে ব্যর্থই রইল। আধা ঘন্টার বেশি সময় ধরে গোসল করলো রুদ্ধ। শেষে চুলগুলো মুছতে মুছতেই শুধু একটা টাওয়াল পরে অর্ধনগ্ন শরীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এসেই হাতের টাওয়ালটা কোথাও একটা ছুঁড়ে ফেলে দিয়ে ওই অবস্থাতেই শরীরটা এলিয়ে দিল বিছানায়। এখন তো সে ফ্রি, মেয়েটাকে একটা কল করতেই পারে। মনে পড়তেই দ্রুত উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সম্মুখ থেকে ফোনটা হাতে নিয়ে বেগম জান দিয়ে সেভ করা নম্বরটা বের করলো। কিন্তু মন যেন হঠাৎ করে বলে উঠল, শুধু কথা বললেই এই হৃদয় শান্ত হবে না, মেয়েটাকে এখনই এক পলক দেখা উচিত। ভাবতেই ফোনটা রেখে দিয়ে কভার থেকে একটা প্যান্ট আর শার্ট বের করে গায়ে চড়িয়ে নিল। কাজ শেষ হতেই ফোনটা হাতে নিয়ে দ্রুত কদমে রুম থেকে বেরিয়ে নিচে এলো। রাত 12টা ছাড়িয়েছে বোধহয়, কেউ হয়তো জেগে নেই। রুদ্র সরাসরি এসে নিজের গাড়িতে চেপে বসলো। রাতের সড়কে নেই কোনো ভিড়। পাকা সড়ক পেয়ে গুলশান থেকে হাসনাবাদ আসতে সময় লাগলো না 25 মিনিটও। বউকে দেখার অস্থিরতায় গাড়ি ছুটিয়েছে সে সর্বোচ্চ বেগে। এহসান বাড়ির সম্মুখে এসে গাড়িটা স্থির করে তার ভেতর নিঃশব্দ বসে রইল রুদ্ধ। এসে তো পড়েছে, কিন্তু এখন মেয়েটাকে কিভাবে বাইরে আনবে সে? মেয়েটা কি ভাববে তাকে এত রাতে দেখে? সে বউ, যা ভাবার ভাবুক, কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ি দেখলে তো লজ্জায় পড়তে হবে। কিন্তু এসে যখন পড়েছে তখন বউকে না দেখে সে কিছুতেই যাবে না ভেবে ফোন হাতে নিয়ে বউয়ের নাম্বারে কল লাগালো। ফোন রিসিভ হওয়ার অপেক্ষা করলো, কিন্তু ফোনটা রিসিভ হলো না। রুদ্ধর অস্থিরতা যেন এতে আরও বেড়ে গেল। রুদ্ধ শান্ত হৃদয় নিয়ে দ্বিতীয়বার কল লাগালো। এইবার দুটো রিং হতেই রিসিভ হলো। বিপরীত পাশ থেকে ভেসে এলো ঘুম ঘুম কণ্ঠস্বর। হ্যালো, কে? বউ তাকে চিনতে পারেনি সেদিকে ধ্যান নেই রুদ্ধর, কিন্তু বউয়ের ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনেই তার গলা শুকিয়ে এলো। মেয়েটা তাকে এভাবে পাগল করবে বোধহয়। মেয়েটা যে ঘুমিয়ে পড়েছিল বুঝতে পেরে গভীর স্বরে ডেকে উঠল, আমার বেগম চান।